ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। শুরু করছি আজকে 22শে মের। আজকে 22টা এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো ডব্লিউবিসিএস এর প্রিলিমস এবং মেন্স উভয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ফর আদার এক্সাম লাইক এসএসসি, দেন পিএসসি, দেন রেল, দেন পুলিশ, দেন মিসেলেনিয়াস। পুলিশ বলতে তোমার কেএপি, ডব্লিউবিপি সব পরীক্ষার জন্য আমরা একটু টাফ লেভেলে করাবো, যাতে এইগুলোকে ডিসকাশন করার সময় অন্যান্য যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমরা যেন ডিসকাস করি এবং সেগুলো যেন আমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং করে। তো প্রথম কোশ্চেনটা কি, কোন দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জ্বালানি নিরাপত্তার কারণে ভারত সফরে আসছেন? তাহলে উত্তর হবে ভেনিজুয়েলা। নিকোলাস মাদুরো হলেন ভেনিজুয়েলার রাষ্ট্রপতি, তিনি ভারত সফরে আসছেন। এটা কিন্তু সাধারণ ঘটনা নয়, কারণ ভেনিজুয়েলা এখন আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে আছে। তাহলে ভারত কেন সম্পর্ক বাড়াতে চাইছে? উত্তর হলো তেল, জ্বালানি নিরাপত্তা। ভারত তার অপরিশোধিত তেলের প্রায় 85% আমদানি করে, আর ভেনিজুয়েলা হলো বিশ্বের সর্বাধিক প্রমাণিত তেল মজুতের দেশ, সবচেয়ে বেশি তেল মজুতের দেশ। মনে রাখবে এটা অবশ্যই। মার্কিন পররাষ্ট্র সচিব রুবিও বলেছেন ভারতকে ভেনিজুয়েলার সাথে তেল কিনতে না করতে, কিন্তু ভারত তার নিজস্ব জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হলো ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট বা পররাষ্ট্রনীতি, অর্থাৎ কারো দলে না গিয়ে নিজের স্বার্থ রক্ষা করা। কোয়াডের সদস্য হওয়া সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনছে, ভেনিজুয়েলার সাথেও সম্পর্ক বাড়াচ্ছে। মনে রাখুন, ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস এবং এটি দক্ষিণ আমেরিকার একটি দেশ। মনে রাখবে। পরবর্তী কোশ্চেন কি, সিএসির প্রতিবেদন অনুযায়ী দিল্লির কত শতাংশ জমি 2015 থেকে 2024 পর্যন্ত ধারাবাহিকভাবে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা রেকর্ড করেছে? উত্তর হবে 75%। তাহলে আসুন বিষয়টা ভালো করে বুঝি। সিএসি মানে হলো সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এটি দিল্লিতে অবস্থিত একটি গবেষণা সংস্থা এবং এটা প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এতে প্রতিষ্ঠিত হয় 1980 সালে। অবশ্যই মনে রাখবে 1980 সালে এটি তৈরি হয়েছিল, 1980। ঠিক আছে। এরপর আসছে কি, তাদের নতুন প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির তিন ভাগই জমি, মানে পুরো দিল্লির 75% জমি 10 বছরের জন্য 45 ডিগ্রি ওপরে থাকছে তাপমাত্রা। আর ভয়ের কথা হলো, এই 10 বছরের দিল্লির সবুজ আচ্ছাদন 25.4% থেকে কমে 14%, এতে 14.1%তে নেমে এসছে। মানে তুমি টেম্পারেচার বাড়ছে কত দেখো, 10 বছরে সবুজ আচ্ছাদন বেড়েছে তোমার 25.8% থেকে কমে সেটা 10 বছরের মধ্যে 14.1%-এ নেমে এসে দিল্লির যত যে সবুজ আচ্ছাদন ছিল সেগুলো কমে 14.1%। যত এরিয়া আছে তার মধ্যে 14.1% এখন তোমার বৃক্ষ আচ্ছাদনে আছে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে আরবান হিট আইল্যান্ড এফেক্ট। এটা বলা হচ্ছে শহরের কেন্দ্রীয় অংশ আশেপাশে গ্রামের চেয়ে অনেক বেশি গরম হয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যে ভারতে এখনও তাপপ্রবাহকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়নি। এই কিন্তু পরীক্ষা আসতে পারে অবশ্যই। এনডিএমএ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি 2005 সালে প্রতিষ্ঠা হয়েছিল, আর আইএমডি 22শে মে থেকে 27শে মে পর্যন্ত দিল্লির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। 22 থেকে 27, অবশ্যই ডেটটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন কি আসছে, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে পিএমএলের অভিযুক্তদেরকেও শুনানির অধিকার আছে। এই রায় সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কযুক্ত? উত্তর হবে 21, আর্টিকেল 21-এর আন্ডারে আছে। পিএমএলও মানে কি, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। পিএমএল হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। 2002 সালে প্রণীত হয়েছিল, 2005 সালে কার্যকর হয়। এই আইন কিন্তু ইডি মামলা পরিচালনা করে। এই আইনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এই আইনের আন্ডারে মামলা পরিচালনা করে। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলল পিএমএলএতে অভিযুক্ত হলেই কাউকে শুনানির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কেন? কারণ আর্টিকেল 21 কি বলে, নো পার্সন শ্যাল বি deprived of his life and personal liberty except according to procedure established by law। অর্থাৎ আইনি প্রক্রিয়া ছাড়া কোনো জীবন বা ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। আদালত আরও বলল, কোর্ট কান টেক কগনিজেন্স অফ অফেন্স উইদাউট ইট। শুনানি ছাড়া আদালত অপরাধ আমলেই নিতে পারে না। আরেকটা তথ্য মনে রাখবে, বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতা
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এটি পুরনো সিআরপিসিকে কিন্তু তোমার রিপ্লেস করে এসেছে। 2022 সালে বিজয় মদনলাল চৌধুরী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট পিএমএলএকে সাংবিধানিকভাবে বৈধ বলেছিল। পরবর্তী প্রশ্ন কি? নয়ডা আমরা একটা জায়গার নাম জানি, নয়ডার ফুল ফর্ম কি? নয়ডার ফুল ফর্ম হলো কি হবে? নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, নয়ডা। মনে রাখবে, নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, নয়ডা। অনেকে কিন্তু আবার নর্থ ওখলা বলে, এইটা শুধু মনে রাখার দরকার। নর্থ ওখলা না, এটা হচ্ছে নিউ ওখলা, মনে রাখতে হবে। সেটা সঠিক হলো নিউ ওখলা। নয়ডা অবস্থিত উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায়। এবং প্রশ্ন এসেছে, সুপ্রিম কোর্ট নয়ডা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি সিভিল কোর্টের নির্দেশিকা বাতিল করে দিয়েছে, কারণ বিচারক তার এখতিয়ারের বাইরে গিয়ে নির্দেশ দিয়েছিলেন। সিপিসি বা সিভিল কোড অফ সিভিল প্রসিজার দেওয়ানি মামলার পরিচালনার মূল আইন, মনে রাখবে, সিপিসি বা কোড অফ সিভিল প্রসিজার, এটি দেওয়ানি মামলার তোমার পরিচালনার মূল আইন। এবার মনে রাখবেন, নয়ডা হচ্ছে নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। পরবর্তী প্রশ্ন চলতি হিসাবে ঘাটতি বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি? চলতি হিসাবে ঘাটতি বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি? উত্তর হবে ডিফারেন্স বিটুইন ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস অফ গুড, সার্ভিস, ইনকাম ও ট্রান্সফার। মানে হলো পণ্য, সেবা, আয় ও স্থানান্তরের আমদানি রপ্তানির পার্থক্য। সিএডি মানে কি? সিএডি মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। সহজে করে বললে কী বোঝায়? আমরা যা আমদানি করছি তার মূল্য যা রপ্তানি করছি তার চেয়েও বেশি হলে সিএডি হয়। যা আমদানি করছি রপ্তানি যদি তার থেকে বেশি হয়, যা রপ্তানি করছি তার চেয়ে বেশি, মানে আমরা যা বিদেশে পাঠাচ্ছি তার থেকে যদি দেশ থেকে আমাদের নিয়ে আসি, ইম্পোর্ট করে নিয়ে আসি, তাহলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হবে। কেননা বাইরে থেকে বেশি নিয়ে আসতে গেলেই ফরেন কারেন্সি বেশি বেরিয়ে যাবে, আর সেটা বেরিয়ে যাওয়া মানেই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হবে। তো বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে সরকারি আমদানি নির্ভর পণ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ ট্রেড ডেফিসিট 2025 সালে $81 বিলিয়ন ছাড়িয়ে গেছে। 2025 সালে $81 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এখন ব্যাংকার্স বলছেন আরবিআই যেন MSF রেট বাড়ায়, মানে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যেন বাড়ায়। এটা হলো বাণিজ্য ব্যাংক রাতারাতি আরবিআই থেকে যে হারে ধার নিতে পারে সেই রেট, আরবিআই থেকে রাতারাতি যে ধার নিতে পারে। যখন সিচুয়েশন খুব ইমার্জেন্সি যায় তখন এখান থেকে MSF-এ তোমার আরবিআই থেকে ধার নিতে পারে। 2013 সালে টেপার ট্যান্ট্রাম, আমেরিকা ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি পরিবর্তনের কারণে ভারতের টাকার দাম অনেক পড়ে গেছিল। সে সময় সিএডি ছিল 4.8%। বোঝা গেল? জিডিপি 4.8% পৌঁছেছিল। আর একটা ইনফরমেশন মনে রাখবে, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। খুবই কমন কোশ্চেন, প্রায় পরীক্ষা আসে, বিশেষ করে এখন যে সমস্ত পরীক্ষা একটু ইজি পরীক্ষা সেই সময় জায়গাতেও বেশি আসে, প্রিলিমসে আসতে পারে। পরবর্তী প্রশ্ন 79তম কান ফিল্ম ফেস্টিভ্যাল 16 মে চলচ্চিত্রকাররা এআই সম্পর্কে কি ঘোষণা করলেন? উত্তর হবে চলচ্চিত্রকাররা এআই এর প্রতি সতর্ক গ্রহণযোগ্যতার দিকে সরে গিয়েছেন। ফিল্ম মেকার্স মুভ টুয়ার্ডস কশাস অ্যাকসেপ্টেন্স অফ এআই। বোঝা গেল? তাহলে চলচ্চিত্রকাররা এআই এর প্রতি সতর্ক গ্রহণযোগ্যতার দিকে সরে গেছেন। বিষয়টা বুঝিয়ে বলি। কানস ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রান্সের কান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হয়। ফ্রান্সের কান শহরে প্রতিষ্ঠা হয় 1946 সালে। মনে থাকবে, 1946 সালে কান ফিল্ম তৈরি হয়। এর সর্বোচ্চ পুরস্কার হলো পালমি ডিওর হলো সর্বোচ্চ পুরস্কার। এবার 79তম যে কানসে এআই নিয়ে বড় বিতর্ক হয়েছে। এবারের 79তম কানসে 20 মে একটি পূর্ণ এআই নির্মিত প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র প্রকাশিত হয়েছিল। 20 মে এটা প্রকাশিত হয়েছিল, এটা এআই নির্মিত প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র। কানস এখন মেটার সঙ্গে চুক্তি করেছে। মেটে এআই টুলস উৎসবে সাহায্য করবে। একাডেমি অস্কারের নিয়ম অনুযায়ী এআই প্রযুক্ত চলচ্চিত্র অস্কার যোগ্য হবে যদি মানুষ মূলত পরিবেশন করে। আর এসএজি আফটার এআই স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এআই নির্মিত সিনথেটিক
পারফর্মার থেকে সুরক্ষার দাবি জানিয়েছে। সিনথেটিক পারফর্মার থেকে সুরক্ষার দাবি জানিয়েছে। ভারতে ইন্ডিয়া এআই মিশন 2024 সালে, যেটা মনে রাখবে, ঘোষিত হয় এবং 10,372 কোটি টাকা এখনও পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, যে ইস্ট বেঙ্গল এফসি কত বছর পর ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে? আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে ইস্ট বেঙ্গল কত বছর পর? উত্তর হবে 22 বছর পর। 22 বছর পর জিতেছে, মনে রাখবে। এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এমসিকিউ, ভালোভাবে মনে রাখবে। ফাইনালে তারা মুম্বাই সিটি এফসিকে হারিয়েছে, মুম্বাই সিটিকে হারিয়ে এই আইএসএল শিরোপা জিতেছে। তাদের শেষ বড় জাতীয় শিরোনাম ছিল 2003-4 সালে, সেটা কী ছিল? এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ। কোচ অস্কার ব্রুজো 2003 সালে অস্কার ব্রুজো 2003-4 সালে 3 সাল থেকে এটি তাদের প্রথম বড় ট্রফি। এবং আইএসএল প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালে, যেমন আইপিএল হয়েছিল 2008 সালে, আইএসএল 2013 সালে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএএফ ফুটবল ফেডারেশন বা এআইএফএফ ভারতীয় ফুটবলের শীর্ষ সংস্থা, যেমন আমাদের বিসিসিআই আছে। এআইএএফ 1948 সালে তোমার ফিফার সদস্য হয়, 1948 সাল থেকে ফিফার সদস্য। পরবর্তী প্রশ্ন হলো, আইপিএল 2026-এ গুজরাট টাইটানের অধিনায়ক কে? অধিনায়ক হলো শুভমন গিল। মনে রাখবে, খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, যেহেতু এটা এখন চলছে, যখন শেষ হবে তখন এটা বেশি ইম্পর্ট্যান্ট। আমি আর ডিটেলসে ঢুকছি না, কারণ আইপিএল নিয়ে আমি অনেকগুলো কোশ্চেন করেছি। পরবর্তী প্রশ্ন, টেনিস স্টার সানিয়া মির্জা কোন আইনের দাবি জানিয়েছে যা শীর্ষ ক্রীড়াবিদদের প্রশাসনের আসার সুযোগ দেবে? তাহলে উত্তর হবে কি? ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট, এই অ্যাক্টের আন্ডারে। তো সানিয়া মির্জা ভারতে শীর্ষ টেনিস খেলোয়াড়, তিনি কিন্তু 6টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, 6টি গ্র্যান্ড স্ল্যাম জেতা আছে। মিক্সড ডবলস শিরোপা জিতেছেন, 6টি গ্র্যান্ড স্ল্যাম মিক্সড, সিঙ্গেলস নয়। সিঙ্গেলসে এখানে ডবলসে কিন্তু ইনি 6টি নিয়েছেন গ্র্যান্ড স্ল্যাম, ইন্ডিয়া থেকে কেউ নেই সিঙ্গেলসে। টিওপিএস টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম যেটা বলা হয়, এসএআই পরিচালিত অলিম্পিক পদকের লক্ষ্যে শীর্ষ ক্রীড়াবিদদের সহায়তা করে। এসএআই হলো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, মনে রাখবে এসএআই। তো প্রতিষ্ঠা হয় 1984 সালে এবং সদর দপ্তর নিউ দিল্লি, এটাও মনে রাখবে। আর লস অ্যাঞ্জেলস অলিম্পিক 2028 সালের প্রস্তুতিতে ভারতের ক্রীড়া কাঠামোর সংস্কার গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নৌবাহিনীর ভাইস চিফ জানিয়েছে আগামী 3-4 বছরে কতটি মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনায় যোগ দেবে? উত্তর কী হবে? 45টি ভারতীয় মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ 3-4 বছরে জয়েন করবে ইন্ডিয়ান নেভিতে, ভাইস চিফ জানিয়েছে। তো এবার বুঝি যে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ ঘোষণা করেছেন আগামী 3-4 বছরে 45টি মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ নৌসেনায় যোগ দেবে। এর মধ্যে আছে নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, যার নাম সাঙ্গামিত্রা, এর নাম হচ্ছে সাঙ্গামিত্রা, কলকাতায় তৈরি। এটি ভারতের 155 থেকে 160টি শিপ মানে তোমার ভেড়া, এটা হচ্ছে শিপ ক্লাস। কি বলছে যে 155 থেকে 160 শিপ ক্লাস 2030-এর লক্ষ্যমাত্রা নিয়েছে, মনে রাখতে হবে ডেটগুলো। এখানে জিআরএসি বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কলকাতা ভিত্তিক জাহাজ নির্মাণ কোম্পানি, কিন্তু এটি যেহেতু কলকাতা ভিত্তিক তাই আমাদের কিন্তু ডব্লিউবিসিসির একটি গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, বোঝা গেল? এটা খুব ভালোভাবে মনে রাখবে যেহেতু এটা কলকাতা ভিত্তিক। আইএনএস বিক্রান্ত ভারতের দেশীয়ভাবে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী হলো আইএনএস বিক্রান্ত, প্রথম ভারতের তোমার যুদ্ধ বিমান বয়ে নিয়ে যেতে পারে এরকম একটি রণতরী। 2022 সালে কমিশন পেয়েছে বা 2022 সালে কাজে নিয়ে আসা হয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্প প্রধানমন্ত্রী 2020 সালে ঘোষণা করেন, ডেটটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন কি, মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভে কোন ভাইরাসে আক্রান্ত হয়ে 6টি বাঘ মারা গেছে? উত্তর হবে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস বা সিডিভি বা ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস। কানহা টাইগার রিজার্ভে ভাইরাসে আক্রান্ত হয়ে 6টি বাঘ মারা গেছে। এবার বিষয়টা ব্যাখ্যা করি। সিডিভি বা ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, এটা সাধারণত কুকুরের রোগ,
কিন্তু বাঘ ও সিংহের মাধ্যমে ছড়াতে পারে। বাঘ ও কুকুরেরও কিন্তু বাঘ ও সিংহের মাধ্যমে ছড়াতে পারে। এটি প্যারামিক্সো ভিরিডি পরিবারের ভাইরাস। প্যারামিক্সো ভিরিডি পরিবারের ভাইরাস, ঠিক আছে। দিয়ে কানহা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। এটি ভারতের প্রথম প্রজেক্ট টাইগার রিজার্ভগুলির একটি 1973 সালে তোমার প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি প্রজেক্ট টাইগারের একটি। প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973 সালে। 1973 সালে ইন্দিরা গান্ধীর এই উদ্যোগে তৈরি করা হয়েছিল। এনটিসিএ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, এনটিসিএ যেটা 2005 সালে তোমার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অধীনে গঠন করা হয়েছিল। এই অ্যাক্টের আন্ডারে গঠন করা হয়েছিল এনটিসিএ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এটি ভারতের বর্তমান বাঘের সংখ্যা 3682টি। বারবার কিন্তু আমরা এই সংখ্যাটায় আসছি, মনে রাখবে অবশ্যই 3682টি। এবং এটি টাইগার সেন্সাস 2023 অনুযায়ী টাইগার সেন্সাস করা হয়েছিল, সেই অনুযায়ী সংখ্যা এটি। আর মনে রাখবে কি 2023 সালে বিশ্বের মোট বাঘ সংখ্যার 75% কিন্তু ভারতে আছে। টোটাল বিশ্বে যদি 100টা বাঘ থাকে তার মধ্যে 75টা বাঘ কিন্তু আমাদের ভারতে আছে। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। মানে 3/4 বাঘ টোটাল ওয়ার্ল্ডের ইন্ডিয়াতেই আছে। পরবর্তী প্রশ্ন কি? ভারতীয় রেলওয়ে দিল্লি ও রাজস্থানের সংযোগকারী কোন ট্রেনে 2টি অতিরিক্ত কোচ যোগ করার ঘোষণা করেছে? কী হবে উত্তর? উত্তর হবে বন্দে ভারত এক্সপ্রেস। 2টি তোমার এখানে অতিরিক্ত কোচ ব্যবহার করা হয়েছে। 20টি অতিরিক্ত কোচ যোগ করার ঘোষণা করেছে। আচ্ছা, এবার রেলওয়ে রাজস্থানের 4টি বড় ঘোষণা করেছে। রাজস্থানের রেলওয়ে 1 নম্বর কি? জয়পুর দিল্লি বন্দে ভারত। 2 হচ্ছে তোমার সবরমতী জয়পুর এক্সপ্রেস জয়সলমীর পর্যন্ত বর্ধিত হবে। 3 নম্বর জয়সলমীরের কোচ কেয়ার কমপ্লেক্স নির্মাণ হবে। এবং 4 নম্বর হচ্ছে পালি মারওয়ার দিল্লি এক্সপ্রেস শুরু হবে। পালি মারওয়ার থেকে দিল্লি এক্সপ্রেস সেবা শুরু হবে। বন্দে ভারত এক্সপ্রেস ভারতের দেশীয়ভাবে নির্মিত সেমি হাই স্পিড ট্রেন। প্রথম চালু হয়েছিল 2019 সালে। 2019 সালে চালু হয়েছিল প্রথম বন্দে ভারত। ভারতীয় রেলওয়ে বিশ্বের 4র্থতম রেলওয়ে নেটওয়ার্ক, 4th লার্জেস্ট নেটওয়ার্ক। 1953 সালে প্রথম ট্রেন চলেছিল ইন্ডিয়াতে। ডেটাগুলো মনে রাখবে। আর জয়সলমের রাজস্থানের থর মরুভূমিতে অবস্থিত ঐতিহাসিক শহর ও পর্যটন কেন্দ্র। থর মরুভূমিতে অবস্থিত জয়সলমের। আর পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান কি হচ্ছে? সমন্বিত পরিকাঠামো উন্নয়ন করে। পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার সমন্বিত পরিকাঠামো উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে। এবার পরবর্তী প্রশ্ন হলো খুব ইম্পর্ট্যান্ট। এবারে এটা খুবই বাড়ছে, ইবোলা ভাইরাস। তো ভারত কোন রোগের প্রাদুর্ভাবের কারণে ইন্ডিয়া আফ্রিকা সামিট স্থগিত রেখেছে? উত্তর হবে ইবোলা ভাইরাসের জন্য। কেননা যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছে? কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা ডিআরসি থেকে মারাত্মক ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করেছে। ডিআরসি বা তোমার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এরপর ভারতের বহু প্রতীক্ষিত ইন্ডিয়া আফ্রিকা সামিট, যা 23 থেকে 25 মে হওয়ার কথা ছিল, 23 থেকে 25 মে, সেটা কিন্তু স্থগিত করে দিয়েছে ইন্ডিয়া। ইবোলা ভাইরাস ডিজিজ ফিলোভিরিডি পরিবারের ভাইরাস। এর মৃত্যুর হার 25 থেকে 90% পর্যন্ত মৃত্যুর হার দেখতে পাওয়া যায় এই রোগে আক্রান্ত হলে। এটা অত্যন্ত মারাত্মক। ডিআরসির রাজধানী বা কঙ্গোর রাজধানী কি? কঙ্গোর রাজধানী হচ্ছে কিনশাসা, মনে রাখবে, কিনশাসা। এবং মধ্য আফ্রিকায় এটি অবস্থিত। ফেক ঘোষণা করেছে। ফেক বলতে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। এটি হুয়ের সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা। ভারত বিমানবন্দরে আফ্রিকা থেকে আসা যাত্রীদের জন্য ইবোলা স্ক্রিনিং শুরু করেছে। কেউ এলেই ইবোলা আফ্রিকা থেকে যারা আসছে তাদের স্ক্রিনিং শুরু করা হচ্ছে। ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট শেষ হয়েছিল 2025 সালের 4র্থ সংস্করণে। পরবর্তী প্রশ্ন, 13তম আর্থ কেয়ার অ্যাওয়ার্ড জেএসডব্লিউ গ্রুপ 13তম ও
কোন মিডিয়া প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত? উত্তর হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া। জেএসডব্লিউ গ্রুপ এবং টাইমস অফ ইন্ডিয়া এর যৌথ উদ্যোগে আর্থ কেয়ার অ্যাওয়ার্ড 13তম সংস্করণ পরিচালিত হয়েছে। এখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার উদ্ভাবনী কাজের জন্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা কে এবার মনে রাখবে নামগুলো: ক্যাডিলাক রুরাল অ্যাকশন গ্রুপ, চেন্নাই, কমিউনিটি লেড সবুজ পরিচালনায়। 2 হচ্ছে নির্মাণ, ত্রিপুরা নির্মাণ, বনভিত্তিক সম্প্রদায়ের জীবিকা সংরক্ষণের জন্য। মুডাকোড কেরালার মুডাকোড ওয়াটার কোয়ালিটি ম্যাপিংয়ের জন্য। আর ডেওরা হাউস, রাজস্থানের ডেওরা হাউস জল সংরক্ষণের জন্য। আর যেখানে যারা জুরিতে ছিলেন, যারা এই পুরস্কার ঘোষণা করেছেন, যারা পরীক্ষা করেছেন, তাদের মধ্যে ছিলেন ডক্টর অজয় মাথুর, তেরির ডিরেক্টর জেনারেল TERI এর তোমার দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট, তেরি বলা হয়। তেরির তোমার কে ছিল? তেরির তোমার ডিরেক্টর জেনারেল। নয়াদিল্লি ভিত্তিক পরিবেশ গবেষণা সংস্থা এটি। এবং SDG গোল 13 জলবায়ুর জলবায়ু পদক্ষেপ এবং COP30 ব্রাজিলে অনুষ্ঠিত হবে। ডেটাগুলো অবশ্যই মনে রাখবে, ব্রাজিলে অনুষ্ঠিত হবে COP30। পরবর্তী প্রশ্ন, এলিভেশন ক্যাপিটাল প্রায় 1.3% শেয়ার কিনে কোন ফিনটেক কোম্পানিতে বড় বিনিয়োগ করেছে? কোন ফিনটেক কোম্পানিতে? উত্তর হবে পেটিএম বা 197 কমিউনিকেশনে। তাহলে এলিভেশন ক্যাপিটাল প্রায় 1.3% শেয়ার কিনে ফিনটেক কোম্পানিতে বড় নিয়োগ করেছে। কোন কোম্পানিতে? পেটিএমে। এবার তোমার বুঝিয়ে বলি এর ব্যাপারটাকে। এলিভেশন ক্যাপিটাল মানে পেটিএমে 1.3 বিলিয়ন মানে 13,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। তারা বিক্রয় মূল্যের 1.3% শেয়ার কিনে নিয়েছে এই বিক্রয় মূল্যে। আর পেটিএম ওয়ান কমিউনিকেশন যেটা প্রতিষ্ঠা হয় 2010 সালে এবং বলা হচ্ছে কি যে প্রতিষ্ঠা করেন কে? বিজয় শেখর শর্মা। পেটিএম সম্প্রতি সমস্যায় পড়েছিল। আরবিআইয়ের নির্দেশে 2024 সালে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা সীমিত করা হয়েছিল 2024 সালে। সে সময় শেয়ারও পড়ে গেছিল। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে এবং এটি 1988 সালে আসে এবং সাংবিধানিক মর্যাদা পায় 1992 সালে। পেটিএম ব্যাংক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 2 লক্ষ টাকা জমা রাখা যায়। আর ভারতের ডিজিটাল পেমেন্ট বাস্তুতন্ত্র যেমন ইউপিআই, ভীম, পেটিএম, ফোনপে সবই কিন্তু দ্রুত বিস্তৃত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, সিবিডিটির নাজ কৌশল NUDGE নাজ কৌশল 5 বছরে ভাড়া আয়ের কর সংগ্রহ কত গুণ বৃদ্ধি করেছে? উত্তর হবে 8 গুণ। এটি সত্যি অবিশ্বাস্য। 60,467 কোটি থেকে 5 লক্ষ কোটিতে পৌঁছে গেছে। কিভাবে? তার উত্তর হলো নাজ প্রসেস। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স ডেটা বিশ্লেষণ করে দেখে কে ভাড়া পাচ্ছেন কিন্তু রিটার্নে দেখাচ্ছেন না, তারপর তাদের নোটিশ দিতে পাঠায়। 2024-25 অর্থবছরে 1.25 করোড় ITR আপডেট হয়েছে, যা থেকে 12,122 কোটি টাকা অতিরিক্ত কর এসেছে। সক্ষম প্রচারাভিযানের মাধ্যমে 5,100 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সক্ষম প্রচারাভিযানের মাধ্যমে। সিবিডিটি ফাইন্যান্স মিনিস্টারের অধীনে কাজ করে। ITR মানে ইনকাম ট্যাক্স রিটার্ন, HRA মানে হাউস রেন্ট অ্যালাউন্স, প্যান মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এগুলো তো তোমরা জানো, সংক্ষেপে বলে দিলাম একবার করে। ভারত সরকারের ফেসলেস অ্যাসেসমেন্ট স্কিম কর মূল্যায়নে স্বচ্ছতা বৃদ্ধির জন্য এটা করা হয়, ফেসলেস অ্যাসেসমেন্ট স্কিম। পরবর্তী প্রশ্ন, তাইওয়ানের রাষ্ট্রপতি লাইচিংতে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে কথা বললেন। তা কোন বছরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এই প্রথম 2 দেশের নেতা সরাসরি সরকারিভাবে কথা বললেন? উত্তর হবে 1979 সালের পর এই সরাসরি কথা বললেন। 1979 সালে আমেরিকা চীনকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তখন থেকে 2 দেশের নেতারা সাময়িকভাবে কথা বলেননি। এখন তাইওয়ানের রাষ্ট্রপতি লাইচিংতে ও ট্রাম্প ফোনে কথা বললেন বলে জানা গেছে। চীন কিন্তু এর তীব্র নিন্দা করেছে, কেননা চীনের সাথে একটা সমস্যা রয়ে গেছে তাইওয়ানের। তাইওয়ান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এবং সরকারি নাম হলো রিপাবলিক অফ চায়না, এটা হচ্ছে সরকারি নাম। রাজধানী হচ্ছে তাইপে হচ্ছে তো রাজধানী, মনে থাকবে। এবার হচ্ছে তোমার
ওয়ান চায়না পলিসি, চীনের দাবি যে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, এটাই হলো সমস্যার জায়গা। ওয়ান চায়না পলিসি। তাইওয়ান রিলেশন অ্যাক্ট 1979, এতে কি বলা হচ্ছে, মার্কিন আইন যা তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে। আর টিএসএমসি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা, মনে রাখবে এই কোম্পানিটা। ভারত নীতিগতভাবে ওয়ান চায়না পলিসির সমর্থন করে, কিন্তু ব্যবহারিকভাবে তাইওয়ানের সাথে বাণিজ্যিক সম্পর্কও কিন্তু রেখে চলেছে, কেননা চিপের দরকার। চিপ কিন্তু এখান থেকে পাওয়া যায়, আমেরিকা আর তাইওয়ান এই দুই জায়গায় সবচেয়ে বেশি চিপ তৈরি হয়। এরপরে প্রশ্ন কি, জেসিপিওএ জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন কোন দেশের পারমাণবিক চুক্তি যা 2015 সালে স্বাক্ষরিত হয়েছে? উত্তর হবে কি, সবাই জানো তোমরা, আশা করছি উত্তর হবে ইরান। এবং বলা হচ্ছে কি, এখানে মার্কিন ইরান পারমাণবিক আলোচনায় উভয় পক্ষের মধ্যে ব্যবধান সংকুচিত হয়েছে বলে ইরান জানিয়েছে। ইরান ও ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা করছে। ইরান এবং আমেরিকার সাথে যে মধ্যস্থতা করছে সে হলো ওমান। স্ট্রেট অফ হরমুজ, যেটা আমরা বারবার পড়ে আসছি, এটি হলো পারস্য উপসাগর ওমান উপসাগরের সংযোগস্থল। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। ইরানের এই প্রণয়তে অধিকার নিয়েও আলোচনা চলছে। ইসরায়েল আবার কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে। ভারত এবং ইরান সম্পর্ক কিন্তু চাবাহার যেমন আছে, চাবাহার বন্দর চুক্তি এবং জ্বালানি আমদানি, এই দু জায়গায় কিন্তু ভালো একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে ইন্ডিয়ার সাথে। আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ভিয়েনার সদর দপ্তর, মনে রাখবে আইএইএ হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এবং এর সদস্য হচ্ছে ভিয়েনা সদর দপ্তর। ইরান থেকে তেল আমদানি বন্ধ হওয়ার পর ভারত, রাশিয়া এবং উপসাগরীয় দেশ থেকে কিন্তু তেল কিনতে শুরু করেছে। পরবর্তী প্রশ্ন কি, ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তি, ভারত আর নেপালের মধ্যে যে শান্তি মৈত্রী চুক্তি 1950-এর 7 অনুচ্ছেদ অনুযায়ী নেপালি নাগরিকরা ভারতে কী অধিকার পান? উত্তর হবে কি, সম্পত্তি কেনার ও ব্যবসা করার অধিকার, রাইট টু বাই প্রপার্টি অ্যান্ড ডু বিজনেস, এইটা কিন্তু দেওয়া হয় নেপালি নাগরিকদের এই অ্যাক্টের মাধ্যমে, শান্তি এবং মৈত্রী চুক্তি। 1950 সালের ভারত নেপাল শান্তি এবং মৈত্রী চুক্তির মাধ্যমে 7 অনুচ্ছেদ অনুযায়ী নেপাল নাগরিকরা ভারতের সম্পত্তি কিনতে পারে, ব্যবসা করতে পারে। উত্তরাখণ্ড হাইকোর্ট এই প্রশ্ন পরীক্ষা করছে, কারণ ব্যবহারিকভাবে এই সুবিধা পাওয়া যাচ্ছে না। তদন্তে দেখা গেছে নেপাল থেকে 38টি পরিবার সরকারি জমিতে বসবাস করছে, 38টি তোমার জমিতে। নেপাল ভারতের উত্তরে ল্যান্ডলকড রাষ্ট্র, রাজধানী হলো কাঠমান্ডু, অবশ্যই মনে রাখবে কাঠমান্ডু, এবং এটি ল্যান্ডলকড রাষ্ট্র। কোনো জলাভূমি নেই, চতুর্দিকে কোনো জায়গায় নদী সমুদ্র এগুলো নেই, চতুর্দিকে বাউন্ডারি পুরোটাই ল্যান্ডলক, চতুর্দিকে ল্যান্ড। নেপালি সীমান্ত রাজ্যগুলো কোন কোন? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ। নেপালে চীন ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে ভারত নেপাল সম্পর্কের গুরুত্ব বাড়ছে। পরবর্তী প্রশ্ন কি, আজরাক ঐতিহ্যবাহী ব্লক প্রিন্টিং শিল্প কোন অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে এবং পাকিস্তানের বিভাজনের পর কোথায় স্থানান্তরিত হয়? উত্তর কী হবে? উত্তর হবে সিন্ধ থেকে কুচ, গুজরাট। সিন্ধ থেকে কুচ, পাকিস্তানের সিন্ধ থেকে ইন্ডিয়ার কুচ, আজরাক ঐতিহ্যবাহী ব্লক প্রিন্টিং শিল্প। তাহলে এবার কী হলো, আজরাক হলো একটি ঐতিহ্যবাহী ব্লক প্রিন্টিং শিল্প। পাকিস্তান বিভাজনের সময় খাত্রি সম্প্রদায় সিন্ধ থেকে কুচ গুজরাটে স্থানান্তরিত হয়। এতে ন্যাচারাল ডাই ব্যবহার করা হয়, ন্যাচারাল ডাই। আর কি, ইন্ডিগো মানে নীল রং যেটা, এবং অ্যালিজারিন বা ম্যাডার বলা হয়। এটি রেজিস্ট প্রিন্টিং পদ্ধতিতে করা হয়। জিআই ট্যাগ দেওয়া হয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলা হয়, জিআই মধ্যে জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আজরাকের জিআই ট্যাগ দেওয়া হয়েছে, আজরাককে, বোঝা গেল। ওয়ান টাইপ অফ পেটেন্ট। ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য জিআই ট্যাগ সম্পর্কিত প্রশ্ন আসে, এটা খুব বারবার আসে পরীক্ষাতে, মনে রাখবে অবশ্যই জিআই ট্যাগ নিয়ে। আজরাককে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। কুচ হলো গুজরাটের একটি জেলা, রন অফ কুচ যেটা বলা হয় বিখ্যাত, কচ্ছের রন। এফডিসিআই ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারতের ফ্যাশন সংস্থা এফডিসিআই, এটি নিউ দিল্লিতে সদস্য শহর। এবং উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের জিআই ট্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় উইপোতে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের আপিলের আদালতে এয়ারফোর্স এবং এয়ারবাসকে 2009 সালের কোন বিমান দুর্ঘটনায় অনিচ্ছিক মানবহত্যার দোষী সাব্যস্ত করেছে, যাতে 2018 জন যাত্রী এবং ক্রু মারা গিয়েছিলেন? উত্তর হবে কি,
ফ্লাইট AF447, ফ্লাইট AF447, এটা হলো উত্তর। অনিচ্ছুক মানব হত্যার দায়ী দোষী সাব্যস্ত করেছে, যাতে 218 জন যাত্রী বা ক্রু মারা গেছিলেন। মনে থাকবে। তাহলে এবার আমরা কি দেখছি যে আমরা 21 নম্বরে চলে এসেছি এবং এখানে আর কয়েকটা ইনফরমেশন জেনে রাখা দরকার। 2009 সালে 1 জুন এয়ার ফ্রান্স এবং ফ্লাইট AF447 2009 সালে 1 জুন ব্রাজিলের রিও থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয় এবং 218 জন যাত্রী কিন্তু জনযাত্রী এবং ক্রু মারা গেছিলেন। ফ্রান্সের আপিল আদালত এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে ইনভলান্টারি ম্যানস্লটার, অনৈচ্ছিক মানবহত্যা, ইনভলান্টারি ম্যানস্লটার বা অনৈচ্ছিক মানবহত্যার জন্য দোষী সাব্যস্ত করেছিল। পিটট টিউবস এই ত্রুটি প্রধান কারণ। পিটট টিউবস এইটি ত্রুটির প্রধান কারণ বলা হয়। এটি টিউব বিমানের গতি মাপে, যাতে এই যে টিউবটার কথা বলা হচ্ছে পিটট টিউব, এটি বিমানের গতি মাপে তাতে বরফ জমে গিয়েছিল। উভয় কোম্পানিকে সর্বোচ্চ জরিমানা 2,25,000 ইউরো, 2,25,000 ইউরো জরিমানা করা হয়েছে। মনে থাকবে। তাহলে ICAO ইন্টারন্যাশনাল, মনে রাখবে ফুল ফর্মগুলো। ICAO ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। মুখস্থ করার দরকার নেই, বারবার রিভাইজ করো। রিভাইজ করতে করতে দেখবে এক সময়, আর এই বারবার এই কারেন্ট অ্যাফেয়ার দেখতে দেখতে এক সময় দেখবে সবই চলে আসছে, মনে থাকবে। পরীক্ষার সময় গিয়েও দেখবে ঠিক জায়গায় ক্লিক হচ্ছে। ওই জন্য বারবার এগুলো ক্লাসগুলো করা দরকার রেগুলার। তাহলে এয়ারবাস হলো ইউরোপিয়ান বিমান নির্মাতা কোম্পানি, সদর দপ্তর হলো তুলুজ, ফ্রান্স। এয়ারবাসের হলো ইউরোপিয়ান বিমান নির্মাতা কোম্পানি এবং এর সদর দপ্তর তুলুজ, ফ্রান্স। এয়ার ফ্রান্স হলো ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা, এয়ার ফ্রান্স। থাকবে মনে। পরবর্তী কোশ্চেন হলো কি, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের। আর্চারি কোচ কুলদীপ বেদওয়ান কোন আইনে দোষী সাব্যস্ত হয়ে 5 বছর কারাদণ্ড পেয়েছেন? কুলদীপ বেওয়ান 5 বছরের কারাদণ্ড পেয়েছেন কোন আইনের কেসে? উত্তর হবে কি পস্কো অ্যাক্ট। পস্কো অ্যাক্ট তোমরা জানো, বাচ্চাদের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে কেস, সেগুলো পস্কো অ্যাক্টে দেখা হয়। সাই সোনিপাত আর্চারি কোচ কুলদীপ বেদওয়ান এনাকে পস্কো অ্যাক্টে অধীনে দোষী সাব্যস্ত করে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ক বছরের? 5 বছরের। পস্কো কি? প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012। মনে থাকবে পস্কো হচ্ছে 2012 অ্যাক্ট প্রণীত হয়েছিল। আর কি বলা হচ্ছে যে 18 বছরের কম বয়স্ক শিশুদের যৌন নিপীড়ন থেকে রক্ষা করে এই অ্যাক্ট। তার বিরুদ্ধে 2023 সালে এপ্রিলে যুব চ্যাম্পিয়নশিপ একটি নাবালক ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগ ছিল। তাহলে এই যে সাই সোনিপাত বললাম, সাইয়ের ফুল ফর্ম কি? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আগেই আমরা বলেছি। আর AAI আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, হ্যাঁ এটা হলো তোমার আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। মনে রাখবে ক্রীড়া মন্ত্রকের এটা অধীনস্থ। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড যেটা, সেটা কাকে দেওয়া হয়? দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সেটা ক্রীড়া কোচদের দেওয়া হয়। যে সমস্ত তোমার কোচরা থাকে, সবচেয়ে বেস্ট যে সমস্ত কোচরা থাকে তাদেরকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর দেভাল ঠাকুর হলো ভারতীয় মহিলা আর্চারি দলের শীর্ষ সদস্য। দেভাল ঠাকুর। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে নিম্নোক্ত কোন ব্যক্তি তোমার আর্চারির সাথে যুক্ত, দিয়ে 4টে নাম দিয়ে দিল, তার মধ্যে দেভাল ঠাকুর দিয়ে দিল। ইনি কিন্তু খুব বিখ্যাত, তাও আমরা নাম জানি না, যেহেতু আমরা ক্রিকেটার ফুটবলের বাইরে কিছু ভাবি না। তাহলে এইগুলো তো অবশ্যই মনে রাখা দরকার। পরীক্ষায় দেখবে এরকম প্রশ্ন দিয়ে দেবে, হয়তো প্রিলিমসে না দিলেও মেন্সে হয়তো দেবেই। এই ধরনের কঠিন প্রশ্ন দেখে মনে হবে খুবই টাফ, কিন্তু আমরা যদি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখি তাহলে এগুলো আস্তে আস্তে আমাদের অ্যান্সার করা কোনো সমস্যা হবে না। তাহলে এই ছিল আজকের 22টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং 22টি MCQ, এবং আজকের তারিখও আমাদের 22/5/2026। খুব সুন্দর সব মিলে গেল আজকে। তো বন্ধুরা, যদি ক্লাসগুলো অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রিপশন করবে। আজকে সব 22 এখানে শেষ হলো। প্রতিটি খবরের সাথে স্ট্যাটিক জ্ঞান মিলিয়ে যদি এখানে পড়া হয় তাহলে WBCS কিন্তু অনেক এগিয়ে থাকবে। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, মনে রাখুন আর অনুশীলন করুন। আর যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে যারা আন্ডার প্রিভিলেজ তাদেরকেও জানতে সাহায্য করো। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য থাকলো শুভকামনা। জয় হোক সবারই।